झुकेंगे नहीं, लड़ेंगे और जीतेंगे। जो जेल से बेल पर है, ने हमें अंग्रेज दबा पाए। এমন ভাব যেন মনে হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সেই জন্য বুঝি ইডি তাকে দেখেছে। করেছেন তো চুরি। आज फिर आगाज होगा एक गांधीवादी सत्याग्रह का। गांधी खानदान की 2000 करोड़ की संपत्ति को बचाने का प्रयास है। নিউজ 18 বাংলায় স্বাগত। জনতার দরবার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। সামনে রাষ্ট্রপতি নির্বাচন, তারপর 24 লোকসভা ভোট। তার আগেই জাতীয় রাজনীতিতে যেন অক্সিজেন পেয়ে গেল কংগ্রেস। কেন বলা হচ্ছে? আজকে ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি প্রশ্নের মুখে রাহুল গান্ধী। তিনি এখনো প্রশ্নের মুখেই রয়েছেন, অনেকটা সময় পেরিয়ে গেছে, তিনি এখনো বেরোননি। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদে দেশ জুড়ে পথে কংগ্রেসের নেতা কর্মীরা। রাহুলকে ইডি তলব কি কংগ্রেসের কাছে অস্বস্তির, নাকি এটাই নতুন করে অক্সিজেন জোগালো যার জন্য দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে? এখন এই প্রশ্নই উঠছে। এই প্রশ্ন নিয়ে আমরা উত্তর খুঁজবো, আলোচনা করব। তবে সবার প্রথমে প্রতিবেদন। कायर मोदी सरकार जान ले, झुकेंगे नहीं, लड़ेंगे और जीतेंगे। न हमें अंग्रेज दबा पाए और न अंग्रेजों के उस समय के मुखबिर और आज की सत्ता के हुक्मरान दबा पाएंगे। लोकतंत्र को बचाने का प्रयास नहीं, गांधी खानदान की 2000 करोड़ की संपत्ति को बचाने का प्रयास है। একের পর এক নির্বাচনী বিপর্যয় সত্ত্বেও দেশে এখনো রাহুল গান্ধীকেই কংগ্রেসের মুখ বলে অনেকে মনে করেন। সেই রাহুলই ন্যাশনাল হেরাল্ড আর্থিক নয়ছয়ের অভিযোগে মামলায় হাজিরা দিলেন ইডি দপ্তরে। তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এতে কি কংগ্রেসের অস্বস্তি বাড়ল, নাকি রাহুলের এই ইডি হাজিরা নতুন করে অক্সিজেন জোগালো শতাব্দী প্রাচীন দলকে? সোমবার রাহুলকে তলব ইডির। এর প্রতিবাদে এদিন দেশ জুড়ে পথে নামে কংগ্রেস। कायर मोदी सरकार जान ले, झुकेंगे नहीं, लड़ेंगे और जीतेंगे। आज फिर आगाज होगा एक गांधीवादी सत्याग्रह का। এদিন সকালে গাড়ি থেকে নেমে হেঁটেই ইডির দপ্তরে যান রাহুল। পাশে বোন প্রিয়াঙ্কা, পিছনে তখন কংগ্রেস নেতাকর্মীদের মিছিল। কংগ্রেসের বিক্ষোভ, সামনে দিল্লি পুলিশ। সোমবার রাজধানীর রাস্তায় ধুন্ধুমার। ইডির দপ্তরের সামনে থেকে গ্রেপ্তার করা হয় রণদীপ সুরজেওয়ালাদের। তাদের পাশে দাঁড়াতে সটান থানায় হাজির হন প্রিয়াঙ্কা গান্ধী। রাহুল গান্ধীর সঙ্গে যারা ইডি দপ্তরে গিয়েছিলেন সেই সমস্ত কংগ্রেস কর্মীদের আটক করে নিয়ে আসা হয়েছে তুগলক রোড থানার সামনে। তাদের নিয়ে যাওয়া হচ্ছে, তাদের ধাক্কা দিয়ে তোলা হচ্ছে এবং তাদের এখান থেকে আবার গ্রেপ্তার করা হলো। हम एक बड़ी पॉलिटिकल मूवमेंट हैं, पार्टी नहीं है, हम एक मूवमेंट है। मूवमेंट में ये उतार चढ़ाव आते हैं, संघर्ष आते हैं, सताया जाता है, चुप कराने की कोशिश की जाती है। हमारी पुरानी आदत है ये सब झेलने की। उन्होंने घोषणा की है कि आओ दिल्ली को घेरो, क्योंकि हमारा भ्रष्टाचार पकड़ा गया है। मैं देश को बतलाना चाहूंगी कि ये लोकतंत्र को बचाने का प्रयास नहीं, गांधी खानदान की 2000 करोड़ की संपत्ति को बचाने का प्रयास है। দেশের 24টি জায়গায় কংগ্রেসের প্রতিবাদ বিক্ষোভ। দিল্লি থেকে কলকাতা পথে কংগ্রেস। গান্ধী পরিবারকে কালিমা লিপ্ত করার জন্য ইডি ডেকেছে এবং আজকে রাহুল গান্ধীজিকেও ডেকেছেন। তো এর প্রতিবাদে ইডি দপ্তরে কংগ্রেস কর্মীরা প্রতিবাদ করবে। নাটক করতে করতে যাচ্ছেন, সঙ্গে দল বল নিয়ে যাচ্ছেন। এমন ভাব যেন মনে হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সেই জন্য বুঝি ইডি তাকে দেখেছে। করেছেন তো চুরি। চিদম্বরমের বাড়িতে যেদিন অভিযান চালায় ইডি, সেদিনও দিল্লিতে বিক্ষোভ দেখিয়েছিলেন কংগ্রেস কর্মীরা। কিন্তু এভাবে দেশ জুড়ে শেষ কবে কংগ্রেসীদের পথে নামতে দেখা গিয়েছে অনেকেই মনে করতে পারছেন না। যা দেখে অনেকেরই প্রশ্ন, রাহুলকে ইডির তলব কি তাহলে কংগ্রেসের কাছে অস্বস্তির, নাকি আসলে অক্সিজেনই জোগালো? নিউজ 18 বাংলা।
প্রশ্ন তো ঠিক এই জায়গাতেই যে 24শে লোকসভা ভোটের আগে অনেক বেশি কি প্রাসঙ্গিক হয়ে উঠছে কংগ্রেস, কারণ গত বেশ কয়েকটি নির্বাচনে রাজ্যের যে সমস্ত জায়গায় নির্বাচন দেখেছি, এই রাজ্যে বলুন বা বাইরের রাজ্যে বলুন, কংগ্রেসের তো সেরকম ক্ষয়িষ্ণু অবস্থা। এমনকি সত্য রাজ্যসভা নির্বাচনেও কি কংগ্রেস যে ফল আশা করেছিল সেই ফল পাওয়া গিয়েছে? তাহলে কি এই ন্যাশনাল হেরাল্ড মামলা বিষয়টিকে কেন্দ্র করে আরো বেশি জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠতে চাইছে কংগ্রেস নেতৃত্ব? এই প্রশ্নের উত্তর খুঁজবো আমাদের সঙ্গে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে নিই। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণানু মৈত্র, আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি, আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা শুভাশিস ভট্টাচার্য, আমার সঙ্গে রয়েছেন বাম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় এবং রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস। শুভাশিস দা, সবার প্রথমে আপনার কাছেই জানতে চাইবো, শেষ কবে কোন ইস্যুকে কেন্দ্র করে এইভাবে আমরা জাতীয় রাজনীতিতে কংগ্রেসকে পথে নামতে দেখেছি? আজ কলকাতা থেকে দিল্লি, জম্মু কাশ্মীর সর্বোচ্চ বিক্ষোভ, কোন ইস্যুকে কেন্দ্র করে শেষবার পথে নেমেছে কংগ্রেস? ইস্যু তো এটা নুপুর শর্মার দিক থেকে চোখ ফেরানোর কায়দা। সারা ভারতবর্ষ জুড়ে যখন সমস্ত মিডিয়া, সমস্ত চ্যানেল, সমস্ত প্রিন্ট মিডিয়াতে আমরা দেখতে পাই যে নুপুর শর্মাকে নিয়ে আলোচনা হচ্ছে, তখন একটা দৃষ্টি ঘোরানো, ঠিক এই সময় রাহুলকে ডাকা। রাহুলকে দুদিন পরেও ডাকতে পারতো, দুদিন আগেও ডাকতে পারতো, নুপুর শর্মার আগেও ডাকতে পারতো, কিন্তু হয়নি সেটা। রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে অনেক আগেই ডাকা হয়েছে। এই সময় আসতেই হবে, সামন পাঠিয়েছে, এই সময় আসতে হবে, আমরা গিয়েছিলাম। আমাদের আইনের পথে চলবে, আমরা আইনকে এবং আদালতকে মান্যতা দেই। তারা যদি মনে করে আমাদের কোনো রকম ইনভলভমেন্ট এটার মধ্যে আছে, আমার তার জন্য যা যোগ্য শাস্তি দেবে আদালত, সেটা মানা হবে। দ্বিতীয় কথা, যে সিবিআই ইডি, আমাদের কোথায় কথা ছিল? আমাদের কথা ছিল সিবিআই ইডিকে হাতের পুতুল করে ফেলেছে হলো এই সরকার। ইয়েদুরাপ্পার ল্যান্ড কেসে ইয়েদুরাপ্পাকে ক্লিন চিট দেয় এবং তাকে মুখ্যমন্ত্রী তাড়িয়ে দেওয়ার পরে, তাকে দল থেকে, বিজেপি থেকে তাড়িয়ে দেওয়ার পরে তাকে আবার তাকে দলে ঢোকানো এবং ক্লিন চিট দেওয়ানো তাকে। শুধুমাত্র বিজেপি সরকার করে না, যখন আমি বলিনি, আমি বলিনি, আমি বলিনি। অবশ্যই আমি আমার প্রশ্নের উত্তর কিন্তু পাইনি যে কোন ইস্যুতে পথে শেষবার নেমেছে কংগ্রেস। পথে নামতে বাধ্য করলে পথে নামবে। আর কংগ্রেস দ্বিতীয় কথা মানুষের জন্য সংগ্রাম করেছে দীর্ঘদিন, 10 বছর ইউপিএ চলেছে, মানুষের জন্য যা যা প্রকল্প এনেছে সবকটি জনস্বার্থমুখী। আজকে যে হচ্ছে নরেন্দ্র মোদী সরকারের সময় যখন কিছু ডেলিভার করার থাকে না কোনো সরকারে, তখন হেট্রেড ডেলিভার করে জনগণের মধ্যে। এর বিরোধিতা কংগ্রেস করেছে। আমরা পরিষ্কার বুঝি যে রাহুল গান্ধীকে ডাকা মানে হলো ইডিকে ব্যবহার করা বিরোধীদের কণ্ঠস্বরকে রোধ করার জন্য। তার বিরুদ্ধে আমরা নেমেছি। কবে নেমেছি আমরা সেটা বড় ব্যাপার না, আমাদের বাধ্য করেছে নেবার জন্য। এবং আমরা নিশ্চিত মানুষের স্বার্থে কংগ্রেস সবসময় মানুষের জন্য ছিল, মানুষের স্বার্থে ছিল। আমাকে একটু বিজেপির রিঅ্যাকশন নিতে হবে, তবে তার আগে রাহুল গান্ধী সেই ছবিটা আমরা আরো একবার দেখে নিতে চাই যে যখন রাহুল গান্ধী তিনি ইডি দপ্তরে ছিলেন, দীর্ঘ 3 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপর তিনি লাঞ্চ ব্রেক পান এবং সেই লাঞ্চ ব্রেকে তিনি চলে যান হাসপাতালে। কারণ আমরা জানি যে করোনা আক্রান্ত সোনিয়া গান্ধী, তিনি হাসপাতালে যান, সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন, আবার সেখান থেকে বেরিয়ে আসেন। এবং খুব গুরুত্বপূর্ণ ভাবে আজকে আমরা একটা ছবি লক্ষ্য করলাম যে এআইসিসির দপ্তর থেকে রীতিমতো মিছিল করে হেঁটে ইডি দপ্তরে যেতে দেখা গেল রাহুল গান্ধীকে, যে মিছিলে সামিল ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী ভট্টরাও। তরুণ জ্যোতি, আপনার কাছে জানতে চাইবো যে এই সময় রাহুল গান্ধীকে ডাকা, এটা রাজনীতি, নজর ঘোরানো, সিবিআই ইডি রাজনৈতিক অস্ত্র? এটা শুধুমাত্র এই ইস্যুতে নয়, বারবার সব রাজনৈতিক দলের অভিযোগ থাকছে। দাদা খুব মিষ্টি মিষ্টি কথা বললেন, তার আগে তোমার এবং তোমার দর্শকদের ন্যাশনাল হেরাল্ড কেসটা কি সেটা জানাটা খুব দরকার। একদম সেদিকেও আমরা নজর রাখবো। 1938 সালে একটা কোম্পানি, এটা নেহেরু পরিবার বা গান্ধী পরিবারের মানে পার্সোনাল প্রপার্টি নয়, 5000 জন স্বাধীনতা সংগ্রামী টাকা দিয়ে এজিএল ফর্ম হয়েছিল। এজিএল সেই সময় বিভিন্ন জায়গায় প্রপার্টি কেনে, সাবসিকুয়েন্টলি এজিএল অবস্থা খারাপ হয়, এজিএল লোনে চলে যায়। তখন এজিএল এর ওয়ান অফ দ্য ডিরেক্টর আমাদের হচ্ছে মতিলাল গৌড়া গিয়ে কংগ্রেসকে বলে, তুমি আমাকে লোন দাও, 90 কোটি টাকা লোন দাও, শেষ করে দাও। শেষ করাটা খুব দরকার। আমি আপনার কাছে আসবো, কিন্তু আলোচনা আপনি যখন বলছেন আমি শুভাশিস দা কে কারোর বক্তব্য রাখার সময় আমরা কেউ বলি না, আমরা সবাই হাত তুলে, আমি অবশ্যই বলি তরুণ জ্যোতি আপনারই আলোচনায় সুবিধা হবে, আপনারই প্রশ্ন তুলতে সুবিধা হবে যদি আমরা দেখিয়ে দিই দর্শকদের সত্যি যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, ন্যাশনাল হেরাল্ড, এই ইস্যুটা কি, কোথায় বিতর্ক, আমরা সেই দিকে একবার দেখবো, তারপর তরুণ জ্যোতির কাছে আসছি।
एक ऐसी कंपनी, उसकी शेयर होल्डिंग एक परिवार को इसलिए दी गई ताकि वो अखबार का प्रकाशन ना करें बल्कि रियल एस्टेट का बिजनेस करें। एक खोटी चवन्नी भी न हमारी अध्यक्षा श्रीमती सोनिया गांधी ने, न हमारे नेता श्री राहुल गांधी ने, कांग्रेस के किसी नेता या कार्यकर्ता ने आज तक नहीं ली। ঐতিহাসিক ন্যাশনাল হেরাল্ড, জওহরলাল নেহরুর হাতে শুরু সংবাদপত্র। সেই সংবাদপত্রকে কেন্দ্র করে হওয়া আর্থিক ৯/৬-এর অভিযোগেই সোমবার দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিতে হলো রাহুল গান্ধীকে। ইডির প্রশ্নের মুখে রাহুল, পথে কংগ্রেস, পাল্টা আসরে বিজেপিও। হেরাল্ড ঘিরে সরগরম জাতীয় রাজনীতি। ব্রিটিশ আমলে স্বাধীনতার বার্তা ছড়িয়ে দিতে ন্যাশনাল হেরাল্ড নামে সংবাদপত্র শুরু করেন জওহরলাল নেহরু। হেরাল্ডের মালিকানা ছিল অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড নামে এক সংস্থার হাতে। পরে লোকসানে চলা জার্নালসকে সাহায্য করতে কংগ্রেসের তহবিল থেকে ৯০ কোটি টাকা ঋণ দেওয়া হয়। ২০০৮ সালে লোকসানের বোঝায় ন্যাশনাল হেরাল্ড বন্ধ হয়ে যায়। ২০১৬ সালে অবশ্য ফের চালু হয়। এরই মাঝে ২০১০ সালে ইয়ং ইন্ডিয়া লিমিটেড নামে নতুন একটি সংস্থা তৈরি করা হয়, যার ৭৬% মালিকানা সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর হাতে। অ্যাসোসিয়েটেড জার্নালসকে ৫০ লক্ষ টাকা ঋণ দেয় ইয়ং ইন্ডিয়া লিমিটেড। বিনিময়ে অ্যাসোসিয়েটেড জার্নালসের মালিকানা ইয়ং ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হয়। বিজেপি নেতা সুব্রমণ্যম স্বামীর অভিযোগ, মাত্র ৫০ লক্ষ টাকা ঋণ দিয়ে অ্যাসোসিয়েটেড জার্নালসের ২০০০ কোটি টাকার সম্পত্তি দখল করে নিয়েছেন গান্ধীরা। ২০১৫ সাল থেকে এই মামলার তদন্তে ইডি। कांग्रेस पार्टी कंपनी को मतलब एजीएल को 90 करोड़ का लोन देती है जो कांग्रेस पार्टी माफ कर देती है। गांधी खानदान का संबंध डोटेक्स मर्चेंडाइज प्राइवेट लिमिटेड से क्या है? 10 साल में भारतीय राष्ट्रीय कांग्रेस ने 90 करोड़ रुपए की राशि उस नेशनल हेराल्ड अखबार को दी। क्या पत्रकारों की तनख्वाह देना अपराध हो सकता है? ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ন্যাশনাল হেরাল্ড। সে সময় চর্চার কেন্দ্রে থাকত হেরাল্ড, এখনও শিরোনামে হেরাল্ড, তবে কারণটা অবশ্য আলাদা। নিউজ 18 বাংলা। তরুণজ্যোতি, স্পেসিফিক প্রশ্ন, বিতর্কের জায়গাগুলো অ্যাড করতে হবে ছোট্ট, এই প্রতিবেদনের সাথে ছোট্ট একটা জিনিস অ্যাড করতে হবে। অ্যাড হচ্ছে, যখন লোনটা দেওয়া হয়েছিল কংগ্রেসের ট্রেজারার ছিল তখন মতিলাল ভোরা, এজিএল এর ডিরেক্টর ছিল মতিলাল ভোরা, ইয়ং ইন্ডিয়ানের 13% শেয়ার হোল্ডার হলো মতিলাল ভোরা। মানে পুরো স্ক্যামটা যদি বোঝা যায়, সোনিয়া গান্ধী রাহুল গান্ধী দুটোকে ধরাই হচ্ছে, সেদিন মতিলাল ভোরা আর অস্কার ফার্নান্ডেজকে ছেড়ে দিলেও হবে না। কপিল সিব্বল আজকে ওনার দলে নেই, কপিল সিব্বলের বিষয়টা অনেকটা জানতো, তাকে জিজ্ঞেস করলে আরো পাওয়া যাবে। এবার আপনার প্রশ্নটা করতে পারেন। আমার স্পেসিফিক প্রশ্ন যেটা সুভাষিস দা তুললেন, যে এই সময় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে ডাকা রাজনীতি করা হচ্ছে, সিবিআই ইডি বিজেপির রাজনৈতিক অস্ত্রভাবে ব্যবহার করছে। পার্শিয়াল ট্রুথ বলছেন, কেন বলছেন? মামলা হয় 2012 সালে, যখন আমাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট দিল্লি, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট হচ্ছে সামন ইস্যু করে, সেটাকে চ্যালেঞ্জ করে হচ্ছে দিল্লি হাইকোর্টে 2012। তখন ওনার দল কিন্তু কেন্দ্রের ক্ষমতায়। দিল্লি হাইকোর্টে মামলাটা যায়, দিল্লি হাইকোর্ট সেটা কোনো স্টে দেয়নি, কোয়াশ করেনি। আলটিমেটলি চ্যালেঞ্জ হয় সুপ্রিম কোর্টে কোয়াশিং প্রসিডিং করে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী, কোয়াশিং প্রসিডিং ডিসমিস হয়, বারবার সমন করা হয়েছে, আলটিমেটাম দেওয়া হয়েছে। সোনিয়া গান্ধীজি অসুস্থ, ওনার দ্রুত আরোগ্য কামনা করি আমি। উনি চুরি তো হয়েছে, এই কথাটা সংক্ষেপে আমাকে সবার কাছে এই কথাটা বললে পরে তরুণ চৌধুরী, তার মানে আদালতে বিচার হয়ে গেছে। একদম এই কথাটা বললে কি করে যে চুরি তো হয়েছে, আদালত এখন বিচার করছে, এই কনক্লুশন ড্র করে কি করে? মানুষ ঠিক করে নিচ্ছে। কৃষ্ণানুদা, হ্যাঁ বলুন। বিষয়টা হচ্ছে যে মামলাটা কোর্টে আছে, এইদিকে বিজেপির তরুণকে দেখলাম এবং বিজেপি রাজ্য সভাপতিকে দেখলাম, যেই ভাষাটা তারা ব্যবহার করছেন, জেনারেলি যেই রাজনীতিটা আমরা শিখেছি ছোটবেলা থেকে, সেই রাজনীতিতে আমরা অন্তত এই ভাষা
তা অন্তত ভাষা শালীনতাটা বজায় রাখি। হট করে কাউকে যদি চোর বলতে হয়, তাহলে যারা এত বড় গলা করে করে চোর চোর বলছেন, তারা পিএম কেয়ারসের পুরো হিসেব নিকেশ তথ্য প্রমাণগুলো দিন না। তারা বলছেন সেটা নাকি প্রাইভেট ফান্ড, এইদিকে সরকারি কর্মচারী কর্মীদের থেকে তারা ওটার থেকে যোগদান নিচ্ছেন, তার থেকে ওই পিএম কেয়ারস ফান্ডে একদিনের কেউ মাইনে, কেউ দুদিনের, কেউ এক সপ্তাহের মাইনে নিচ্ছেন। ওখানে ন্যাশনাল এমব্লেমকে তারা অশোক স্তম্ভকে ব্যবহার করছেন। এইদিকে যখন তথ্য চাওয়া হচ্ছে আরটিআই মাধ্যমে, তখন বলা হচ্ছে যে সেটা নাকি কোনো একটা প্রাইভেট ট্রাস্ট। তাহলে বলুন, তাহলে আপনার কি মনে হচ্ছে না যে এই যে বলা হচ্ছে ওর নাম করে এই টাকাটা ওখানে গেল, তারপরে তারও ইয়েতে কোনো কংগ্রেস নেতা ছিল, পরের নেতা, তাহলে পিএম কেয়ারস ফান্ডটা কেন? আর বিজেপি এত রক্ষণাবেক্ষক, এত ডিফেন্সিভ কেন এই পিএম কেয়ারস নিয়ে? আর তাহলে তারা দুধ কা দুধ এত যদি বুকের পাটা থাকে, তারা যদি চোর না থাকে, পিএম কেয়ারস নিয়ে বলুক না। এই যে স্মৃতি ইরানি, উনি কি পিএম কেয়ারসে আছেন? এই যে আমাদের হোম মিনিস্টার, উনি কি পিএম কেয়ারসে আছেন? না থাকলে বুক বাজিয়ে এতটা যতটা জোরের সাথে চোর চোর চেঁচাচ্ছেন, বলুন তারা চোর নন? আর বলুন পিএম কেয়ারসে কত টাকা অবধি এখন অবধি পেয়েছেন? আমাদের পার্টি থেকে আমরা তো বারবার প্রেস কনফারেন্স করে জানতে চেয়েছি যে বলুন কত টাকা কালেক্ট হয়েছে, কোথায় কোথায় খরচা হয়েছে। আমরা দেখলাম পিএম কেয়ারসের নামে কোভিড এর সময় যেসব ভেন্টিলেটর দেওয়া হলো, অর্ধেক জায়গায় ভেন্টিলেটর গুলো অকেজো, আর নয়তো যেগুলো চালাতে গিয়ে আগুন লেগে গেল। উনারা বলুন, একবার তথ্য প্রমাণ দিন। চোরেদের সাথে বসে উনারা সরকার চালাচ্ছেন, অন্যদিকে অন্যকে চোর। Those who live in glass walls should not throw stones at others. এটা আমরা ছোটবেলায় পড়েছি। বিজেপির এই হোমওয়ার্কটা করা উচিত। উনারা 8 বছরে যে চুরি করেছেন, যে কেলেঙ্কারি করেছেন, ওইগুলোর এখনো তদন্ত হওয়া বাকি আছে। অন্য নেতাদের নিয়ে খুব লাফালাফি করছেন তো, 24টা যেতে দিন। বা উনাদের যদি খুব অনেক কিছু অ্যাম্বিশন থেকে থাকে, পাওয়ার থেকে কোনো না কোনো দিন তো যাবে, তখন কিন্তু কড়ায় গন্ডায় সব কটা দল মিলে যখন করছে তরুণ জ্যোতির রিয়াকশন খুব সংক্ষেপে। না, কৃষ্ণানন্দা ভাষা সংস্কৃতি পরিবারের কথা বললেন, তো কৃষ্ণানন্দা আমাদের পরিবারেরই ছিলেন। এখন উনি এই পরিবারে গেছেন, সেই পরিবার থেকে আমরা পশ্চিমবঙ্গে আজকাল অল্প অল্প ভাষা শিখছি। সেকেন্ড ইস্যু, উনি এতগুলো কথা বলছেন, এতগুলো ইস্যু বলছেন, প্রতিদিন হাইকোর্টে মানে রেগুলার বেসিসে একের পর এক থাপ্পড় খাচ্ছে কারা? কাদেরকে বলছে একে ধরো, ওকে ধরো, এ চোর, ও চোর, এইখানে দুর্নীতি, ওইখানে। পুরো একটা সরকার দুর্নীতিগ্রস্ত, দুর্নীতির পাকে ডুবে আছে, অন্যদের দিকে হাত তুলছে। পিএম কেয়ারস নিয়ে যখন কথা হচ্ছে, পিএম কেয়ারস দুটো ফ্যাক্ট আছে। ফার্স্ট, এটা কোনটা সিএজি অডিট করবে, কোনটা নর্মাল অডিট হবে। যেটা পাবলিক ফান্ড মানে সরকারি ফান্ড ইউজ হয় সেখানে সিএজি যায়, যেখানে পাবলিক ফান্ড আছে সেখানে সিএজি না, এমনি অডিট হয়। অডিট রিপোর্ট সামনে আসবে না, তখন দেখবেন কোনো অসুবিধা হলেই। গলি মারক সালোকো যে কেন্দ্রীয় মন্ত্রী বলেছিলেন, সেই মামলাটাও খারিজ হয়ে গেছে। আমরা তো জানি বেছে বেছে কোন মামলা খারিজ হচ্ছে, সুভাষিস দা আমি আসবো, আমি সবার কাছে আসবো। সায়ন আমার সঙ্গে রয়েছেন। সায়ন, একটা বিষয় লক্ষ্য করুন, ইদানিং কালে যদি নরেন্দ্র মোদীর বক্তব্য লক্ষ্য করা যায়, তিনি যখনই বিরোধীদের বিধছেন তখন কিন্তু কংগ্রেসকেই টার্গেট করছেন। অর্থাৎ 24-এর ভোটের আগে কোথাও বিরোধী হিসেবে কি বিজেপি কংগ্রেসকে বেশি প্রায়োরিটি দিতে চাইছে? অন্য কোনো বিরোধী জোটকে তারা মাথায় রাখতে চাইছে না, অন্য কোনো মুখকে মাথায় রাখতে চাইছে না? সেই জায়গায় তাহলে বামেদের অবস্থান কোথায়? সায়ন আসবো। সুভাষিস না, এখানে অবস্থান তো খুব পরিষ্কার। দেখুন, খুব নির্দিষ্টভাবে বলতে গেলে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে কংগ্রেসকে বাদ দিয়ে বা কংগ্রেসকে সরিয়ে রেখে বিজেপি বিরোধিতার কোনো মঞ্চ তৈরি হতে পারে এমন ভাবনা বা এমন কথা তো আমাদের পার্টি কখনো বলেনি, আর এই ভাবনা আমরা কখনো ভাবিও নি। কেবলমাত্র মমতা ব্যানার্জি ভেবেছিলেন যে উনি প্রধানমন্ত্রী হবেন, 24-এ যাবেন, গোয়ায় গেছেন, ত্রিপুরায় গেছেন, আবার শুনছি আসামে কয়েকদিনের জন্য যাচ্ছেন, আবার বাড়িও চলে এসছেন। উনি প্রধানমন্ত্রী হবেন, এটা ওনার দলের লোকই ঠিক করেছেন, উনি তাতে সমর্থন করেছেন। ওনার দলের ব্যতি রেখে অন্য কেউ সে কথা বলেননি। আমি এইটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে, এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিকে বলতে শুনলাম যে দুর্নীতিগ্রস্ত সরকার। হ্যাঁ, এটা ঠিক, 2014 সাল থেকে এদেশের বুকে যা চলছে তা আনপ্রেসিডেন্টেড। কিন্তু যে কোন তৃণমূলের প্রতিনিধি বসে এই কথা বলছেন? আজকে 12 ঘন্টা হয়নি কলকাতা হাইকোর্ট থেকে প্রাথমিকের শিক্ষার থেকে 269 জনের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, মানিক ভট্টাচার্যকে সিবিআই ফেস করতে বলা হয়েছে। প্রাক্তন শিক্ষা
শিক্ষামন্ত্রী সিবিআই এর কাছে যাচ্ছেন, বর্তমানে শিক্ষা প্রতিমন্ত্রী চোরের মতো গোটা রাজ্য জুড়ে পালিয়ে পালিয়ে ঘুরে বেড়াচ্ছেন, উনি এখানে বসে দুর্নীতির বিরোধিতা কথা বলছেন। হ্যাঁ, এটা ঠিক, কৃষাণুদা একদম ঠিক বলেছেন যে ভাষা সংস্কৃতি আগেই চোর বলে দেওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে। দেখো, শুভেন্দু অধিকারী আসলে গল্পটা অন্য রকমের। এই যে তরুণদা এক্ষুনি বলবার সময়তে বলছিল যে কৃষাণুদা এক সময় তরুণদার পরিবারের লোক ছিল, আবার উল্টো দিক থেকে দেখতে গেলে শুভেন্দু অধিকারী এক সময় তৃণমূলের লোক ছিল, এখন হচ্ছে তরুণদার পরিবারের লোক। এখন এই অভিষেক ব্যানার্জি দেখবেন যখনই মুখ খোলে মাঝে মাঝে আমরা শুনতে পাই যে টাকা তো তোমাকে নিতে দেখা গেছে। কাকে বলে? শুভেন্দু অধিকারীকে বলে। তা আমরা একমত, অভিষেক ব্যানার্জি যা বলেন আমরা একমত। কিন্তু কথা হচ্ছে এই সৌগত রায়, যে সৌগত রায়ের সাথে অভিষেক ব্যানার্জির খুব সুন্দর সম্পর্ক, এই সৌগত রায়কেও তো টাকা নিতে দেখা গেছে, তৃণমূল কংগ্রেসের প্রচুর সাংসদদেরকে টাকা নিতে দেখা গেছে। তাহলে অভিষেক ব্যানার্জি যখন এই কথা বলেন টাকা তো তোমাকেও নিতে দেখা গেছে, উনি আসলে কাকে মিন করতে চান? আসলে গোটা একটা দল দুর্নীতিতে ডুবে রয়েছে। বিজেপি তৃণমূল কংগ্রেসের ব্যাপার এবং কংগ্রেসের ব্যাপারও, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি জনতা জানতে চায় যে জাতীয় রাজনীতি বামেদের অবস্থান কোথায়, বাম এই মুহূর্তে কোন স্ট্র্যাটেজি নিচ্ছে, কারণ যদি সাম্প্রতিক বেশ কিছু রেজাল্ট দেখা যায় কেরল ছাড়া আর কোথায় বাম? না, কেরল ছাড়া কোথায় আর বাম এরকম ভাবে একবার বলুন না। পশ্চিমবঙ্গ ছাড়া কোথায় তৃণমূল বলুন একবার। আমি চুপ করে আছি, বলুন। একদম অবশ্যই বলুন, এটা আপনার প্রতিবেদনে বলুন। না, এরকম ভাবে ক্যাজুয়াল ভাবে বলুন। পশ্চিমবঙ্গ ছাড়া কোথায় মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গ ছাড়া কোথায় তৃণমূল, এটা বলুন না। ত্রিপুরায় যাই, শুনুন আপনাকে একটা কথা বলি, শুনুন আপনাকে একটা কথা বলি, শুনুন আমাকে একটা প্রশ্ন করেছেন যখন, আমাকে একটা উত্তর দেওয়ার সুযোগ দিন। প্রথমেই তার জন্য জানতে চেয়েছিলাম, কিন্তু সেই উত্তরই আমি পাইনি। আপনি প্রশ্ন করেছেন, প্লিজ লেট মি রিপ্লাই। অবশ্যই। কেরালায় এই মুহূর্তে আমরা শাসন ক্ষমতায় রয়েছি, তামিলনাড়ুতে এই মুহূর্তে আমাদের সমর্থনে সরকার চলছে, এই দেশের মধ্যে বিভিন্ন বিধানসভায় আমাদের এমএলএরা রয়েছে, ত্রিপুরার বুকে আমরা প্রধান বিরোধী দল। কিন্তু ডেসপাইট অফ দ্যাট, মোদী বিরোধিতার জায়গা থেকে দাঁড়িয়ে শুধু পশ্চিমবঙ্গে থাকা তৃণমূল কংগ্রেসই যেন মাঝে মাঝে কিছুটা ফেস হয়ে ওঠে, সেটা গোটা রাজ্যের মানুষ আমরা বুঝতে পাই। দেখুন, খুব নির্দিষ্টভাবে বলছি, 2024 সালে লক্ষ্য কি? বিজেপিকে পরাজিত করা, নাকি কোনো একটা নির্দিষ্ট মুখকে প্রধানমন্ত্রী হিসেবে প্রজেক্ট করে বসিয়ে দেওয়া? দ্বিতীয় কাজটা যারা করতে চাইছে তারা তৃণমূল কংগ্রেস। এবং খুব নির্দিষ্টভাবে বলতে গেলে ইডি সিবিআই, এখানে তরুণদা বলছিলেন 2012 সালের মামলা, 2014 থেকে আজ 2022 সাল সারদার তদন্ত, রোজভ্যালির তদন্ত থমকে রয়েছে। প্রতিটা তদন্তে কার্যত গটাপ করে চলছে। কি সেই ফর্মুলা? না দিল্লিতে থাকবেন মোদি আর রাজ্যে থাকবেন দিদি, এই দুজনে মিলিয়ে করে সরকার চলবেন। সারণের কথা ধরেই বলবো, সত্যি এই রাজ্যের বাইরে তো তৃণমূল কংগ্রেস নেই, কিন্তু এই রাজ্যেরই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার কেন প্রধান বিরোধী মুখ হিসেবে বলা হচ্ছে? কেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সোনিয়া গান্ধী ফোন করছেন? এই জায়গা থেকে আপনার কাছে জানতে চাইবো বিশ্বজিৎ দা, 24-এর ভোট, রাষ্ট্রপতি নির্বাচনকে মাথায় রেখে সলতে পাকানো শুরু হয়ে গেছে, বিরোধী ঐক্যে জোট দিয়ে শান দেওয়া শুরু হয়ে গেছে, এই ক্ষেত্রে কি বলবেন? ইন্টারেস্টিং একটা জায়গায় তুমি আমাকে এই প্রশ্নটা করলে। এতক্ষণ যে আলোচনা হচ্ছিল, আসলে সাধারণ মানুষের কাছে ভারতবর্ষের এতদিন ধরে কতগুলো দাবি ছিল, কংগ্রেসের সংগঠন নেই, কংগ্রেসের নেতা নেই, কংগ্রেসের উপযুক্ত নেতা নেই, এবং শেষ অবধি কংগ্রেসের যে ঐতিহ্য, বারবার যে অভিযোগ উঠেছে, আর যে বোফোর্সের থেকে শুরু করে যে করাপশন, শেষ পর্যন্ত এই ন্যাশনাল হেরাল্ডে করাপশনেরও একটা তাদের বিরুদ্ধে অভিযোগ এলো। তাহলে সাধারণ মানুষের কাছে তিনটে জিনিস প্রমাণ করার দায় সেই কংগ্রেসের, যেটা এইমাত্র সায়ন বলল, যে বিরোধী জোট তৈরি করতে গেলে কংগ্রেসকে ছাড়া ভাবা যায় না। তাহলে যদি শাসক দল হিসাবে ভারতীয় জনতা পার্টি এখন বিরোধীদের ভেঙে দিতে পারে, কারণ একেবারে সামনেই আছে রাষ্ট্রপতি নির্বাচন, সেই রাষ্ট্রপতি নির্বাচনে 5,40,000 ভোট রয়েছে বিরোধীরা একত্রিত হলে, যেখানে 4,90,000 ভোট রয়েছে সরকারের, সেটা জিতে যেতে পারে। সুতরাং সেই জায়গা থেকে কংগ্রেসের বিরুদ্ধে, তার মানে আমি বিরোধীদের মধ্যে কে মুখ হবে, কে প্রধানমন্ত্রী হবে, সে পথে আমি যাচ্ছি না। আমি জানতে চাইছি বা বলতে চাইছি যে দেশের যে মানুষ, যে বিজেপি বিরোধিতা তৈরি হয়েছে, বিজেপির বিরুদ্ধে লড়াই কারা করতে পারে? যদি বিজেপি বিরোধী জোট তৈরি হয় তাহলে লড়াই করতে পারে। হ্যাঁ, বিজেপি বিরোধী জোট কংগ্রেস ছাড়া হবে না, তৃণমূল ছাড়াও হবে না, এটা মনে রাখতে হবে। দুটোর কোনোটাকে অস্বীকার করা যাবে না। এখন সেই কারণেই দেখবেন যে সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের যে সখ্যতা সেটা রয়েছে, মাঝে মাঝে যে সম্পর্কের মধ্যে টানাপোড়েন নেই সেটা নয়। এবং এই মুহূর্তে আপও প্রচন্ড তাৎপর্যপূর্ণ ভূমিকা নিচ্ছে, যেহেতু পাঞ্জাব এবং দিল্লিতে আপ রয়েছে। সুতরাং আগামী নির্বাচনে 2024
এবং এই রাষ্ট্রপতি নির্বাচনে এই যে সমীকরণ, এই সমীকরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কংগ্রেসের কাছে এটা চ্যালেঞ্জ, এক নেতৃত্ব প্রমাণ করা আর এক হচ্ছে করাপশনহীন কংগ্রেস, এটা প্রমাণ করতে পারবে কিনা। কংগ্রেসের কাছে চ্যালেঞ্জ, বিরোধী জোটের কাছে চ্যালেঞ্জ এবং এই মুহূর্তে বিজেপির কাছে চ্যালেঞ্জ যে বিরোধী ঐক্যটাকে ভাঙা। হ্যাঁ সায়না আসবো, আমি অবশ্যই আসবো। সুভাষিস দা সংক্ষেপে একটা জিনিস সাপ্লিমেন্ট করছি, সেটা হলো তৃণমূল কংগ্রেসের প্রথম ইউপিএতে তৃণমূল কংগ্রেসের কংগ্রেস সাপোর্ট নেয়নি। কংগ্রেস যখন সরকার করছে ফার্স্ট ইউপিএ, এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের গুরুত্ব কি অস্বীকার করা যায়? তাহলে সোনিয়া কেন ফোন করবেন? বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এই নামটা আমি বলছি আমার মনে ক্লিয়ার করতে পারবো। সেটা হলো সেকেন্ডটাই যখন সিপিএম সরিয়ে নিল সাপোর্ট আমাদের থেকে, তখন তৃণমূল আমাদের সঙ্গে ছিল। সুতরাং কেউ ইনডিসপেন্সেবল নয়, যে আজকে যে ইনডিসপেন্সেবলকে মনে করছি আমরা, সেটা নাও হতে পারে। দ্বিতীয় কথা হলো কারণ সরকারের কাছে প্রচুর টাকা আছে, বিজেপির কাছে প্রচুর টাকা আছে, বিরোধীদের ভাঙার জন্য যথেষ্ট, সেটা সেটা কাজে লাগাচ্ছে। কিন্তু আমার কথাটা সেখানে না, আমার কথা হলো আমাদের এখন মুখ করার তো দরকার নেই কাউকে, মুখ মানে তৃণমূল কংগ্রেস যেভাবে মুখ তৈরি করছে সেটাতে আমাদের আপত্তি আছে। এই কারণে আমি বলি 2004-এ যখন অটল বিহারী বাজপেয়ী হারলেন, এক মিনিট আমাকে সময় দাও, এক মিনিট সময় দাও, না থাকে তাহলে মানুষ কেন বিশ্বাস করবে? সময় দাও। 2004 সালে যখন অটল বিহারী বাজপেয়ী হারলো, 2004 সালে যখন অটল বিহারী বাজপেয়ীকে ভারতবর্ষের জনগণ হারালো, তখন ভারতবর্ষের বিরোধীদের মুখ ছিল না, তখন সবাই ভেবেছিল সোনিয়া গান্ধী ফরেনার হবে, তখন বিজেপি এটাই ধোঁয়া তুলেছিল। কিন্তু আলটিমেটলি মনমোহন সিং এর মতন ইন্টেলেকচুয়াল লোক প্রধানমন্ত্রী হয়েছিলেন। সোনিয়া গান্ধীর পথে অনেক বাধা দেখা দিয়েছিল এবং এই শরৎ সবার কাছে আসবো, সবার রিয়াকশন নেবো, তবে সময় হচ্ছে একটা আসবো বিশ্বজিৎ দা। একদম 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 আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি, অনেক প্রশ্ন উঠছে জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে ভবিষ্যৎ কি প্রত্যেকটা রাজনৈতিক দলে, বিরোধী জোটের ভবিষ্যৎ কি, আমরা তা নিয়ে আলোচনা করবো। তবে সময় হচ্ছে একটা বিরতির, সঙ্গে থাকুন। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিরোধী ঐক্যের শান, এই লক্ষ্যে দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে শনিবার রাতে সোনিয়া গান্ধীর সঙ্গে ফোনে কথা তৃণমূল নেত্রীর। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস সভানেত্রী বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের তরফে প্রার্থী ঠিক করতে হবে, এমন একজন প্রার্থী যিনি দেশের ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রকে অটুট রাখবেন। কেন্দ্রের বিজেপি সরকার দেশ জুড়ে বিভাজনের রাজনীতি করছে। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপি বিরোধী দলগুলি বৈঠক করুক এবং সহমতের ভিত্তিতে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঠিক করুক। কংগ্রেস নিজে থেকে কোনো নাম প্রস্তাব করবে না। বিরোধী ঐক্যের সলতে পাকাতে মঙ্গলবার দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিজেপি বিরোধীদের নিয়ে বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী। বিরোধী ঐক্যকে মজবুত করার ডাক দিয়ে 8 অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী সহ 22 জন বিরোধী নেতাকে শনিবার চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকায় রয়েছেন সোনিয়া গান্ধী, শরদ পাওয়ার, সীতারাম ইয়েচুরিরা। চিঠিতে মমতা লিখেছেন, বিভাজনের শক্তিকে আটকাতে সমস্ত প্রগতিশীল দলকে একজোট হতে হবে। বেছে বেছে বিরোধী নেতাদের বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে। কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে জাতীয় রাজনীতি সরগরম হলেও এখন শাসক বা বিরোধী কোনো পক্ষই তাদের প্রার্থী চূড়ান্ত করেনি। যদিও বিরোধী শিবিরে জোরালোভাবে ঘোরাফেরা করছে এনসিপি প্রধান শরদ পাওয়ারের নাম। জাতীয় রাজনীতিতে তিনি প্রবীণ হেভিওয়েট নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কও ভালো। এই পরিস্থিতিতে ক্রমেই চড়ছে জল্পনার পারদ। রাইসিনা হিলের ভোটে পাওয়ার প্লের জল্পনা। নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তী, নিউজ 18 বাংলা। জাতীয় রাজনীতিতে বিরোধী রাজনৈতিক দলগুলিরও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তার উপর যদি বিরোধী জোট তৈরি হয়, আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা জনতার কাছে জানতে চেয়েছিলাম 24-এর লোকসভার আগে বিরোধীরা জোট বাঁধতে পারে রাষ্ট্রপতি নির্বাচনে। হ্যাঁ বলছেন 58% মানুষ, আর না বলছেন 42% মানুষ। মানে যে রেজাল্ট বেরিয়েছে 58 এবং 42, সেখানে জনতাও যেন খুব বেশি শিওর হতে পারছে না যে রাষ্ট্রপতি নির্বাচনকে মাথায় রেখে বিরোধীরা জোট বাঁধতে পারবে। বিশ্বজিৎ দা, প্রধান কারণ হচ্ছে যে যারা জনতা দেখেছে যে কমন এজেন্ডা কি, বিরোধীরা কিসের ভিত্তিতে জোট পাবে, এবং এর আগেও চেষ্টা হয়েছে, অনেকবার, একাধিকবার হয়েছে, এবং সেটাতে যা রেজাল্ট এসছে তাতে কোনোবারই বিরোধীরা জোট থাকতে পারেনি, কারণ সেই জোটকে কোনোভাবে শাসক দল এক হতে দেয়নি। তুমি যদি এই প্রতিবেদনটা লক্ষ্য করো, দেখবে বলছে কংগ্রেস নিজে থেকে কোনো নাম বলবে না,
কেন কংগ্রেস নিজে থেকে নাম বলবে না? সেই ডমিনেন্সির জায়গায়, বিরোধী দলের নেতৃত্ব দেওয়ার জায়গায় কংগ্রেস এখন নেই, যে একাই নাম বলে দেবে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল তারা সেটা সমর্থন করবে। তাহলে কমন এজেন্ডা কি? কমন এজেন্ডা বলে দেওয়া হয়েছে ধর্ম নিরপেক্ষতা, অর্থাৎ সেকিউলার একজন ক্যান্ডিডেট হবে। কারণ যেখানে অভিযোগ উঠছে শাসক দল বা বিজেপি হিন্দুত্বটাকে তাদের কিন্তু এখানে কিন্তু তার পাশাপাশি আমরা দেখছি ধর্মনিরপেক্ষতা একটা এজেন্ডা হচ্ছে, সেখানে এক করবে। দ্বিতীয় আমার একটা মনে পড়ছে, অন্য ক্ষেত্রেও তুমি একটু আগে বলছিলে সিবিআই এবং ইডির কথা। এই সিবিআই এবং ইডি শুধুমাত্র এই সময় না, কংগ্রেস আমলেও, তুমি একটু আগে আলোচনার মাঝখানে বলেছিলে কংগ্রেস আমলে কি এরকম ছিল না? সুভাষিস আগে জানতে চেয়েছিল, হ্যাঁ কংগ্রেস একই ছিল, একই ছিল, এবং কংগ্রেসও সিবিআই ইডি কে ব্যবহার করেছে। আজকে যেভাবে ভারতীয় জনতা পার্টি এটাকে ব্যবহার করছে, যেমন আমরা দেখেছি মেলায় গেলে পুতুল নাচ অসম্ভব সুন্দর লাগে, ভাবি কোথা থেকে পুতুলগুলো নাচছে, দড়িটা দেখা যায় না। ঠিক এখানে সিবিআই বা ইডির নাচগুলো দেখতে পাচ্ছি, অ্যাক্টিভিটিস গুলো দেখতে পাচ্ছি, কিন্তু কোথায় সেই অদৃশ্য সুতোটা রয়েছে সেটা সাধারণ মানুষ এখন রাস্তাঘাটে বলছে যে না, এটা কেন্দ্রীয় সরকারের এজেন্সি, সুতরাং তাদের উপরে ভরসা রাখা যায় না। ঠিক বিরোধী যেখানে বিজেপি নেই, যে রাজ্যগুলোতে, তারা এক হয়ে যদি সিঙ্গেল এজেন্ডাতে লড়তে পারে যে বিজেপির বিরুদ্ধে এক হবে, তাহলে কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচন 24-এর ক্ষেত্রে একটা সূচক হয়ে থাকে। আর এই রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিষয়টাই চ্যালেঞ্জের এই মুহূর্তে। সত্যি সুভাষিস, মানে মানুষ কিন্তু যে সবাই বিজেপিকে সাপোর্ট করছে বা বেশিরভাগ মানুষ বিজেপিকে সাপোর্ট করছে, তা কিন্তু কখনোই জাতীয় রাজনীতিতে বা রাজনীতির ময়দানে হয় না। অনেক ক্ষোভ বিক্ষোভের কারণ থাকে, আর এখন অনেক কারণ রয়েছে। সেই জায়গায় বিরোধী রাজনৈতিক দলগুলো তো একটা ভূমিকা রয়েছে, মানুষকে টানা। মধ্যপ্রদেশের এক গণতান্ত্রিক সরকার ছিল, আমরা জিতেছিলাম, কংগ্রেস জিতেছিল। টাকা দিয়ে সেই সরকারটাকে মানুষের রায়কে বদলেছে, এমএলএদের কিনেছে বিজেপি। কর্ণাটকে আমাদের সরকার ছিল, কংগ্রেসের কে ভোট দিয়েছিল, বিজেপিকে বাতিল করেছিল কংগ্রেসের। আমি বলে নেই টাকা দিয়ে কর্ণাটকের সরকার করেছে বিজেপি। বিজেপির এই ট্রেন্ড আছে, এই ইনস্ট্যান্সেস আছে। সুতরাং বিজেপি টাকা দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে টাকা ব্যবহার করবে না এর গ্যারান্টি নেই। বিশ্বজিতের জায়গায় ঠিক বলেছে বিশ্বজিৎ, কিন্তু আমাকে দুটো এক্সাম্পল দিক যেখানে কংগ্রেস সিবিআই কে কাজে লাগিয়েছে। দুটো অনেকেই বলেছে প্যারেট, কেস প্যারেট। আমি বলে নাই সে বলুক দুটো ঘটনা যে কংগ্রেস ইউজ করেছে। এটা তো সুপ্রিম কোর্টের অবজারভেশন ছিল। যাই হোক, কংগ্রেস মানবে না মানবে সেটা অন্য ডিবেট। কিন্তু আজকে যেহেতু সায়ন বা যিনি কংগ্রেসের ওনারা মানে আমার দলের দিকে অভিযুক্ত করলেন যে আমরা নাকি আমাদের নেত্রীকে ভোট করছি। আমরা তো এরকম কোনো চেষ্টা করিনি। আমাদের কর্মীদের বা আমাদের নেতাদের আবেগ থাকতে পারে, এর বাইরে আমরা কিন্তু বিরোধী ঐক্যের কথা বলছি। আমার নেত্রী যে চিঠিটা দিয়েছে সেই চিঠিতে কিন্তু সব দল, অবিজেপি সব দলকেই সেই আমন্ত্রণটা জানানো হয়েছে এবং অবিজেপি বিরোধী ঐক্যের কথাই বলা হয়েছে এবং আমরা এই অবস্থানেই আছি। এই জায়গাতেই আমার একটা প্রশ্ন, সোনিয়া গান্ধী তিনিও চেষ্টা করছেন, ঠিক সেই সময় দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সবাইকে চিঠি দিচ্ছেন। মানে মানুষ এই মুহূর্তে বিরোধী জোট হিসেবে কোন কোন রাজনৈতিক দলকে সামনে পেতে পারে? মানে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস কি এক হচ্ছে এই বিরোধী জোটে? আমাদের লক্ষ্য অবিজেপি সব দল। সীতারাম ইয়েচুরিকেও সেখানে ডাকা হয়েছে। সায়নের আপত্তি থাকতে পারে, কিন্তু আমরা মনে করি যে এখন যা দেশের পরিস্থিতি তাতে সব অবিজেপি দলকে এক হতে পারে। এবার হলো রাজনৈতিক স্ট্যাচার। একটা সময় জ্যোতি বসুর নাম অকংগ্রেসি অবিজেপিতে প্রস্তাবিত হয়েছিল, তার সেই স্ট্যাচারটা ছিল। আজকের দিনে যদি এই বিরোধী দলগুলোর মধ্যে রাজনৈতিক স্ট্যাচার যদি মমতা বন্দ্যোপাধ্যায় থাকে, তো সেটা আপনার গাত্রদাহ হতে পারে, কিন্তু সেটাকে তো আপনি ঠেকাতে পারবেন না। আজকে সারা ভারতে যদি মোদির পর কোনো জননেতার নাম হয়ে থাকে, তো সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় থাকে আপনি আটকাবেন কি করে? হ্যাঁ, আপনি বলতে পারেন আমরা পশ্চিম বাংলাতেই এখন সরকারে আছি, আর কোথায় সরকারে নেই, বা
মেঘালয় বাদে সেরকম বিরোধী আসনেও নেই, কিন্তু সেটা আমরা মেনে নিচ্ছি, কিন্তু আমরা তো চেষ্টা করতে পারি, আমরা তো আমাকে সায়নের রিঅ্যাকশন নিতে হবে। সুভাষিস দা সময় দিয়েছি। একদম প্রথম কথা হচ্ছে জ্যোতি বসুকে প্রস্তাব করা হয়েছিল, জ্যোতি বসু বা জ্যোতি বসুর দল এই হচ্ছে প্রধানমন্ত্রী, ইনি হচ্ছেন প্রধানমন্ত্রী হবেন করে হ্যাঁ করে গোটা ভারতবর্ষে ঘুরে বেড়াননি, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে যে এই যে এক্ষুনি বললেন না বিজেপি সমস্ত দলকে একত্রিত করতে চান, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান। লড়াইটা কেমন আমরা দেখলাম তো, ত্রিপুরার বুকে গিয়ে ভোট ভাগাভাগি করা, গোয়ার বুকে গিয়ে সরকার তৈরি করছিল, যাকে সাথে করে জোটে নিয়েছিল এমজিপি, সেই এমজিপি দুজনে মিলে শূন্য হলে এমজিপি একটা আসন পেলে, পরবর্তীকালে দেখলাম সেই গিয়ে বিজেপিকে সহায়তা দিয়ে সেখানে বিজেপি এখন সরকার তৈরি করেছে। এবং তার পরবর্তী সময়টা হ্যাঁ এটা ঠিক শর্মিষ্ঠা, তোমার প্রতিবেদনে তুমি যে স্ট্যাটিস্টিক্সটা দেখালে যে মানুষ দোদুল্যমানতায় আছে, কেন দোদুল্যমানতায় থাকবেন আমি উদাহরণ দিচ্ছি তোমাকে। 2012 সালে বিকেলের ফ্লাইট ধরে মমতা ব্যানার্জি গেছিলেন দিল্লিতে। প্রথমে উনি এই রাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগে প্রথমে উনি গেছিলেন 10 জনপথে সোনিয়া গান্ধীর সাথে দেখা করতে, সেখান থেকে বেরিয়ে উনি সোজা চলে গেলেন অন্যান্য বিরোধী দলের নেতাদের সাথে দেখা করতে, সেখানে গিয়ে প্রেস কনফারেন্স করে বললেন আমি প্রণব মুখার্জিকে সাপোর্ট করব না। তার 8 ঘন্টা আগে সোনিয়া গান্ধীর সাথে উনি বৈঠক করে বেরিয়েছিলেন। 4 দিন ধরে উনি গোলা জলে মাছ ধরার চেষ্টা করলেন, পরবর্তীকালে পশ্চিমবাংলার বুকে এসে সাংবাদিক সম্মেলন করে বলতে বাধ্য হলেন আমি বাধ্য হচ্ছি, আমি ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি বাধ্য হচ্ছি প্রণব মুখার্জিকে প্রার্থী হিসেবে সাপোর্ট করতে। এই হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের আগে মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস। চিঠি দেওয়া আছে, তিনি কি সমর্থন করবেন? মানে রাজ্যে তৃণমূলের বিরোধিতা, কিন্তু কেন্দ্রে যদি বিরোধী জোট তৈরি হয় সেক্ষেত্রে তৃণমূলের ডাকে কি সাড়া দেবে বামেরা? কারণ বিজেপির এগেইনস্টে এখানে লড়া হচ্ছে। আমি বলছি যে বিজেপি বিরোধী যে জোট, সেই জোটে তৃণমূল এখন অবধি কোনো অগ্রণী ভূমিকা পালন করেনি, বরং আমরা যেটা দেখেছি ইডি সিবিআই এর থেকে বাঁচবার জন্য বারবার বিভিন্ন রাজ্যে গিয়ে বিজেপি বিরোধী জোটকে দ্বিধাবিভক্ত করেছে। এবং আমি শেষ করছি একটা উদাহরণ দিয়ে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার বুকে বিজেপি 3 থেকে বেড়ে 77 হয়েছে। এই যে তুমি একটু আগে বলছিলে না যে সিপিআইএম তো শুধুমাত্র কেরালাতেই রয়েছে, ওই কেরালাতে শাসন ক্ষমতায় থাকা অবস্থাতেও বিজেপি এই মুহূর্তে শূন্য হয়ে গেছে। তাহলে প্রধান গল্প তো এখানে হু ইজ দ্য ক্রেডিবল ফোর্স, ক্রেডিবল ফোর্স লেফট, এই নিয়ে কোন রকমের কোনো দ্বিমত পোষণ থাকতে পারে না। কেরালার কথাটা শুধুমাত্র আমি বলছি না, এটা ভোটের রেজাল্ট বলছে সায়ন, এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এটা শর্মিষ্ঠার বক্তব্য নয়। আসো সায়ন, আমি আবার শর্মিষ্ঠা যে কেউ কাউকে একটা চিঠি পাঠাতে পারে, কিন্তু তার মানে সেটাকে এত রেলিভেন্সি দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করছি না। তরুণজ্যোতি, মানে পলিটিক্যাল অ্যাডভান্টেজ তো এই জায়গাতে, মানে বিরোধীরা জোট বাঁধার চেষ্টা করছে, কিন্তু এ বলছে এই ডাকলে সারা দেবো না, ও ডাকলে সারা দেবো। কি বলতো, মানে অ্যাজ পার ল অফ দ্য ল্যান্ড ইন্ডিয়াতে এজ অফ ম্যারেজ হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 21। 1 বছর বয়সী 21টা ছেলে একসাথে বলছে আমাদের মেজরিটি হয়ে গেছি, আমাদের বিয়ে দিয়ে দাও। সম্ভব কি? সেই রকম হয়েছে অবস্থা। আজকে কে হবে ফেসটা? কে? স্ট্যালিন, পাওয়ার, মমতা দি, রাহুল গান্ধী, অখিলেশ, তেজস্বী, কে ফেসটা কি? প্রথম। আর সেকেন্ড হচ্ছে আমার ভাই এক্ষুনি বলছিল না ওই সায়ন, যে কেরালায় বিজেপি শূন্য হয়ে গেছে, এমন একটা হাবভাব করছে যেন কেরালা বিজেপি সরকারে ছিল, শূন্য হয়ে গেছে। ভাই তোমরা সরকারে ছিলে, 34 বছর চালিয়েছো, নোটার সাথে লড়াই করছো, আজকাল শূন্য তোমরা হয়েছো। কংগ্রেস এখানে সরকারে ছিল, কংগ্রেস আজকে শূন্য হয়েছে। আজকে এই জোট যখন হচ্ছে, জোটের আগে একটা কতগুলো জিনিস নিশ্চয়ই হবে। সামনে 21শে জুলাই আসছে, সায়নের দলের লোকজন সিনিয়র লিডাররা নিশ্চয়ই কংগ্রেস অফিসে যাবে। 21শে জুলাই তো কংগ্রেসের লোকজনই শহীদ হয়েছিল, সেখানে গিয়ে শহীদ বাড়িতে মাল্যদান করবে। সেকেন্ড, মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লি গিয়ে মিটিং করছে, ওই মঞ্চটার নাম নিশ্চয়ই তপন কান্দু মঞ্চ হবে। আমি কিন্তু বলেছি কেউ বলার সময় একজনই বলো তো, ওইখানে মঞ্চটার নাম নিশ্চয়ই তপন কান্দু মঞ্চ হবে, যেখানে কংগ্রেসের একজন কাউন্সিলরকে জাস্ট ফর দ্য ভোট ফর মেজরিটি খুন করা হলো। সেই মঞ্চগুলো এইগুলো নিয়ে আলোচনা নিশ্চয়ই হবে। সুতরাং ওই আবার বলছি, ওই 1 বছর বয়সে 21টা ছেলে একসাথে বলছে আমরা মেজর হয়ে গেছি, বিয়ে দিয়ে দাও। রাজনীতিতে এরকম একদম জাতীয় রাজনীতিতে আলোচনা হচ্ছে, জাতীয় রাজনীতিতে বিরোধী। একটা কথা একেবারে সংক্ষেপে অন্য ইস্যুতে যেতে হবে। একটা কথা, 21টা ছেলে মিলে যেমন বলছে একসাথে বিয়ে দিয়ে দাও, শুনে আজ থেকে ঠিক 1 বছর আগে বিজেপির অবস্থা মনে পড়ে যাচ্ছে। অন্য দল থেকে নেতা ভাঙিয়ে নেতা বানানোর কারা কথা বলছে? যারা শুভেন্দু অধিকারীকে নিয়ে এসে বিরোধী দলনেতা করেছে। জাতীয় রাজনীতিতে বিরোধী জোটের ভবিষ্যৎ হতে চলেছে, সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু জাতীয় রাজনীতি নিয়ে আলোচনা করতে করতে বারবার রাজ্যের সমস্যা কিন্তু উঠে আসছে, যেখানে বারবার রাজ্যের শাসক দল তৃণমূলকে বেধা হচ্ছে। আরো একটা ইস্যু আজ উঠে এলো, টেট অর্থাৎ প্রাথমিক নিয়োগের 2017 মামলাতেও এবার
সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো। আগে আমরা দেখেছিলাম এসএসসি যেখানে দুর্নীতি অভিযোগ উঠেছে এবং সেখানেও 8টি মামলার সিবিআই তদন্ত চালাচ্ছে। এবার প্রাথমিক টেটে 2014 এবং 2017 এই দুটি মামলারও তদন্ত সিবিআই এর হাতে। প্রথমে প্রতিবেদন, তারপর আলোচনা। একের পর এক নিয়োগ দুর্নীতিতে সিবিআই, আবারও টেটে সিবিআই। গত কয়েক মাসে এসএসসি নিয়োগে 8টি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। টেটে পরপর 2টি মামলায়, সব মিলিয়ে 10টি নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ। গত সপ্তাহে বাগদার চন্দন মামলার পর এবার 2014 সালের প্রাথমিকের টেটে দুর্নীতির তদন্তভার পেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সোমবার হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ। 2017 সালে প্রাথমিক শিক্ষকের দ্বিতীয় নিয়োগ তালিকা বেআইনি। দ্বিতীয় তালিকায় নাম থাকা 269 জনের নিয়োগ আইন মেনে হয়নি। 269 জনকেই চাকরি থেকে বরখাস্ত করতে হবে। এই বেআইনি নিয়োগের তদন্ত করবে সিবিআই। বেআইনিভাবে আপাতত যে 269 জনের নাম উঠে এসছে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হলো। তারা আজ থেকে আর কোনো মায়নাও পাবে না এবং কাল থেকে তাদের প্রাইমারি টিচার হিসেবে গণ্য করা হবে না। আমরা যখন আন্দোলন করছিলাম, আমরা রাস্তায় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেঁচাচ্ছিলাম দুর্নীতি হয়েছে, অযোগ্যরা চাকরি পেয়েছে এবং আমরা যোগ্যরা আজকে রাস্তায় ঘুরছি, তো সেটা প্রমাণিত হয়েছে। এদিন টেট মামলা শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী লক্ষ্মী গুপ্ত বলেন, ভুল প্রশ্নে 1 নম্বর পেয়ে 269 জন টেট পাশ করেন। এই 269 জনের মধ্যে হুগলি জেলারই 68 জন। তাদের নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ প্রস্তাব পাঠায় শিক্ষা দপ্তরে। শিক্ষা দপ্তরের অনুমতির পর প্রাথমিক শিক্ষকের নতুন নিয়োগ তালিকা প্রকাশিত হয়। এরপরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, কোনো বিজ্ঞপ্তি ছাড়াই কিভাবে 269 জনের নিয়োগ তালিকা তৈরি হলো? ভুল প্রশ্নের উত্তরে 23 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে সফল হলেন মাত্র 269। এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? কিসের ভিত্তিতে এই 269 জনকে বাছাই করা হয়েছে? জবাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান, প্রশ্ন ভুল নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদে আবেদন জানান টেট পরীক্ষার্থীরা। সেই আবেদন থেকেই ভুল প্রশ্নে 1 নম্বর যোগ করে টেটে উত্তীর্ণ হন 269 জন। সব পক্ষের বক্তব্য শুনে টেটে সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। আর চাকরি প্রার্থীদের ক্ষোভ বিক্ষোভ তো দীর্ঘদিন ধরে চলছে। বিধানসভার সামনেও চাকরি প্রার্থীদের বিক্ষোভ দেখা গেল। বিধানসভার 6 নম্বর গেটের সামনে আজ বিক্ষোভ দেখান এসএলএসটি চাকরি প্রার্থীরা। নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীদের এই বিক্ষোভ। শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করতে চেয়েছি, কিন্তু আমাদের কথা কেউ শুনছে না। সেই কারণে আজকে আমাদের 9 to 12 মেধা তালিকাভুক্ত প্রত্যেক প্রার্থীর চাকরির দাবিতে আমরা বিধানসভার সামনে আসতে বাধ্য হয়েছি, যাতে আমাদের দাবি প্রকাশ্যে তুলে ধরতে পারি। মাননীয় যাতে আমাদের কথা শুনতে পান এবং অবিলম্বে আমাদের প্রত্যেককে নিয়োগ করে যারা মেধা তালিকাভুক্ত ক্যান্ডিডেট আছে। আমরা হচ্ছে নবম থেকে দ্বাদশ স্তরের মেধা তালিকা থেকে চাকরি প্রার্থী। কিছুদিন আগে বিকাশ ভবন থেকে একটা নোটিশ জারি করেছে, সেখানে দেখা যাচ্ছে যে একই ওয়ে আউটে ফিজিক্যাল এবং ওয়ার্কে অল ওয়েটিং অ্যাবজর্ব কথাটা লেখা হলো, কিন্তু নবম থেকে দ্বাদশ স্তরের ক্ষেত্রে সেটা দেওয়া হলো না। মানে আমাদের সঙ্গে এই বঞ্চনা কেন করা হলো? আমাদের দাবি 9 to 12 এর অল ওয়েটিং নোটিশ দিতে হবে, সে আমাদের চাকরির দাবি। আমরা এখানে আমরা পথে আসতে চাচ্ছি না, আমরা এভাবে পড়ে থাকতে আর পাচ্ছি না। আমরা আমাদের জীবন যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই। 9 to 12 অল ক্যান্ডিডেটদের চাকরি সুনিশ্চিত করার জন্য আজ আমরা এই পথে নেমেছি। মৃত্যুকে আমরা বরণ করে নিয়েছি। আমরা হয় মৃত্যু নাহলে চাকরি, মহামান্য হাইকোর্টের কাছে আবেদন যে আমাদের 9 to 12 অল ক্যান্ডিডেট একটা ক্যান্ডিডেটের জন্য বাদ না পড়ে, আমরা সবাই যেন নিয়োগটা পাই। আমরা এইটুকুই মহামান্য হাইকোর্টের কাছে এটুকুই আবেদন। আমাদের জীবন আমরা দুর্নীতির কারণে বঞ্চিত। 9 থেকে 12 এর অল মেরিটের নিয়োগটা দেওয়া
অতি অবিলম্বে। যখনই কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে তারা চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে কৃষাণুদা, কিন্তু যখন এই ছবি দেখা যায় যারা ভোট দেন তারাই যদি এরকম ক্ষোভ বিক্ষোভ দেখান এবং চাকরিতে দুর্নীতি হয়েছে, নিয়োগে দুর্নীতি হয়েছে বলে এরকম ভাবে রাস্তায় বিক্ষোভ দেখাতে থাকেন, সেটা তো কোথাও না কোথাও গিয়ে বাউন্স ব্যাক করে, কোথাও তো কোথাও অস্বস্তি। নিশ্চয়ই কিছু ক্ষেত্রে তো নিশ্চয়ই অস্বস্তি, কিন্তু আরেকটা জিনিস বলি যে দেখুন, সর্বগ্রাসী দল হওয়ার সুবিধা হচ্ছে যে আপনি 96 সালে শুধু অবিভক্ত মেদিনীপুর জেলায় 2200 লোককে শিক্ষককে নিয়োগ করলেন। 2013-তে গিয়ে কোর্ট বলল যে সেইগুলো সবকটা বেআইনি, 2200টা নিয়োগই 1996 সালে বেআইনি ছিল। কিন্তু সেটা যে সর্বগ্রাসী সরকার সে তো সবকিছু নিয়ন্ত্রণ করছে, তো হয় না। আমাদের ক্ষেত্রে সেই অভিযোগটা আশা করি আপনি দেবেন না। তো আমরা দেখেছি সিপিএম এর সময় এইভাবে মামলা এই মুহূর্তে সিবিআই এর হাতে তদন্তে। আমি তো বললাম যে যদি সেটার মধ্যে সারবত্তা থাকে তো সিবিআই সে প্রমাণ করবে, সিবিআই কে ধরে নিয়ে যাবে। কিন্তু এখানে বলে রাখি আমার ভাগেরটা অন্তত দিন। সায়ন গোয়ার উদাহরণ দিল, আর কয়েকটা জায়গার উদাহরণ দিল। এই সিপিএম এর শাসনে ত্রিপুরা কি করে বিজেপির হাতে চলে গেল সেটা নিয়ে আলোচনা হয়ে গেছে। অবশ্যই তরুণজ্যোতি খুব সংক্ষেপে রিঅ্যাকশন। দাদা এতগুলো কথা বলছেন যে দেখছি এই সময় হয়নি। দেখুন, বাম অত্যন্ত খারাপ ছিল, তাই জন্য তো মানুষ 2011-তে পরিবর্তন করেছিল, নতুনরা সরকারকে এনেছিল, দুর্নীতিমুক্ত সরকার হবে। তারপর কি দেখলো 2011 থেকে আজ পর্যন্ত একের পর এক সিবিআই। আপনার জানা উচিত পশ্চিমবঙ্গে যে কটা সিবিআই তদন্ত চলছে একটাও কিন্তু কেন্দ্র সরকার কেউ করে দেয়নি, প্রত্যেক কটা কোর্টের আদেশে হচ্ছে। এসএসসি, টেট, মানে এসএলএসটি, প্রত্যেক ক্ষেত্রে দুর্নীতি, অযোগ্যরা চাকরি পেয়েছে, টাকার অভিযোগ। উনি বলছেন না কিছু হয়নি, জানে না, দেখা যাক। দেখা কি যাবে, বাগ কমিটির রিপোর্টে তো বেরিয়ে এসছে একটা মোটা মোটা লোক আছে সেটা চোর, সবাই জানে তো। আমি প্রথম কথা কৃষাণুদা বলছি, 1996 সালে পরেশ অধিকারী তখন ফরওয়ার্ড ব্লক করতো, বুঝলে তো? তখন তুমি তার বিরুদ্ধে লড়াই করতে, মানে তুমি করতে কিনা জানি না, তৃণমূল কংগ্রেস করতো, ওই কংগ্রেসে থেকে তখন শেষ করতে দাও, করোনা আমি বলছি হয়নি তৃণমূল কংগ্রেস। হ্যাঁ রে বাবা, 98-তে তৃণমূল জন্মানোর পর পরেশ অধিকারীর বিরোধিতা করতো। 1996 সালে পরেশ অধিকারী যে দলে ছিল, এখন পরেশ অধিকারী তোমার দলে বসে রয়েছে, তার মেয়ে ভুয়ো কথা চাকরি পেয়েছে। আমি নির্দিষ্টভাবে বলছি মানিক ভট্টাচার্য। এই মানিক ভট্টাচার্য শুধুমাত্র যে প্রাথমিকের সভাপতি তা নয়, মানিক ভট্টাচার্য হচ্ছেন এখন পলাশীপাড়া থেকে তৃণমূলের বিধায়কও বটে। ফলত গোটাটা একটা দলীয় তন্ত্রের মধ্যে নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। শিক্ষামন্ত্রী এক সেকেন্ড শিক্ষামন্ত্রী, তার আত্মসহায়ক, তার ল অফিসার, প্রতিটা অফিসার তারা দুর্নীতিগ্রস্ত হিসেবে আজকে প্রমাণিত হচ্ছে। হেফাজতে নিয়ে কার্যত প্রশ্ন করা যাবে, কোথায় গিয়ে দাঁড়াচ্ছি আমরা? সুভাষিস দা, কোনো তুলনামূলক আলোচনায় যাব না। আমি শুধু একটা কথা বলছি যে তৃণমূল কংগ্রেসকে তো বহু মানুষ আশা নিয়ে ভোট দিয়েছিল, সে আশা কিন্তু খুব আহত হয়েছে, তারা খুব আহত হয়েছে, কারণ তৃণমূল কংগ্রেসের সততার প্রতীক, সেই মানুষগুলো সততার প্রতীকটা উড়িয়ে দিয়েছে। একটা কথা বলবো, এই যে ছবিটা দেখলাম আমরা, অমানবিক ছবিটা, এটা যদি দুর্নীতি হয় আমার বক্তব্য সেটা আদালত বলেছে সিবিআই করবে, কিন্তু কোথাও একটা আমরা ভরসা পাচ্ছি না যারা চাকরি প্রার্থী তাদের চাকরি কি সিবিআই ফলাফল দেওয়ার পর হবে? সেই জায়গাতে তো প্রশ্ন আছে, কিন্তু আজকে আমরা যে জায়গাতে আলোচনা শুরু করেছিলাম যে কংগ্রেসে এই যে ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকে তলব করা, সেই নিয়ে কংগ্রেস পথে নামলো, কোথাও কি এই ন্যাশনাল হেরাল্ড ইস্যুটা কংগ্রেসকে কোথাও একটা অক্সিজেন যোগাচ্ছে? এই প্রশ্ন যখন উঠছে তখন আরো একটি খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, পি চিদম্বরম তিনি বিক্ষোভ দেখাতে গিয়ে আহত হয়েছেন, পাঁজরের হাড় ভাঙলো প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। টুইটে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজীব, কি আপডেট, কি অবস্থা তার শারীরিক? দেখো, যেটা জানা যাচ্ছে যে পি চিদম্বরম তার বুকের বাঁদিকের যে হাড়, পাঁজরের হাড়, সেখানে হেয়ার লাইন ফ্র্যাকচার হয়েছে। আর এই খবর জানিয়েছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। তিনি লিখেছেন যে বর্বরতার সমস্ত সীমা অতিক্রম করেছে মোদী সরকার। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম
পুলিশের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, তার চশমা মাটিতে ফেলে দেওয়া হয়েছে, তার বাম পাঁজরে হেয়ার লাইন ফ্র্যাকচার হয়েছে। এছাড়াও শুধু তাই নয়, সাংসদ প্রমোদ তেওয়ারিকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, তার মাথায় আঘাত লেগেছে এবং পাঁজরে একটি হেয়ার লাইন ফ্র্যাকচার হয়েছে। এটাই কি গণতন্ত্র? এটি এই প্রশ্ন করেছেন কংগ্রেসের মুখপাত্র যিনি রণদীপ সিং সুরজেওয়ালা। আর আমাদের চোখের সামনেই তোমাকে জানিয়ে রাখি যে ঘটনা ঘটেছে, আমি একেবারে চাক্ষুষ করেছি যে পি চিদম্বরমকে এতটাই ধাক্কা দেওয়া হয়েছে যে পি চিদম্বরম আমরা জানি অত্যন্ত ভদ্র নম্র একজন ব্যক্তি। তিনি জাস্ট যখন এই ঘটনা ঘটেছে আমার চোখের সামনে, এখন এই টুইট দেখার পরে আমি মনে করতে পারছি যে তিনি তার কপাল চাপড়েছিলেন। তিনি ভদ্রভাবে হাত জড়ো করে পুলিশের সঙ্গে কথা বলছিলেন, কিন্তু পুলিশ তার সঙ্গে তাকে ধাক্কা দিয়ে যখন জোর করে তাকে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করে, তিনি তাতে বিরক্ত হন এবং তার কপাল চাপড়ে তিনি তার আক্ষেপ প্রকাশ করেন। আর শুধু পি চিদম্বরম নয়, আরো যেমন কেসি বেণুগোপালের একেবারে আমরা চোখের সামনে দেখলাম তার জামা কাপড় ছেড়ে দেওয়া হলো। এই ঘটনাগুলো ঘটলো আজকে দিল্লির বুকে, রাজধানীর বুকে, যখন দেখা গেল যে রাহুল গান্ধীকে ইডি জেরা করার জন্য ডেকেছেন, তিনি যাচ্ছেন এবং কংগ্রেস প্রতিবাদ মিছিল এবং তার সত্যাগ্রহ মিছিল বলে তারা নাম দিয়েছে এবং তাতে অংশগ্রহণ করতে যাচ্ছিল, ঠিক তখন এই ঘটনা ঘটলো। এবং মনে করা হচ্ছে যে আগামী দিনের রাজনীতিতে কিন্তু দেশের রাজনীতিতে এই ঘটনা একটা প্রভাব ফেলতে পারে।